2024 সালটির দিকে ফিরে তাকালে আমরা বলতেই পারি 2024 সাল হয়তো ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধরনের রূপান্তর, রাজনৈতিক পরিবর্তন, দ্রোহ আন্দোলন, সেই সাথে বিজয়ের। 2024-এ বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয়তো যা প্রত্যাশা করেনি কিংবা যে অকল্পনীয় জিনিসটিকে তারা বাস্তবে রূপান্তর করেছেন সেটি দেখতে পেরেছি আমরা। ফ্যাসিস্ট সরকারের বিদায় দেখেছি আমরা। সেই সবকিছু মিলে কেমন ছিল আমাদের 2024, সেই জায়গাটি থেকে দাঁড়িয়ে আজকে 2025-এর প্রথম দিনটিতে আমরা কেমন বাংলাদেশ প্রত্যাশা করছি এবং বাস্তবতায় দাঁড়িয়ে আমরা ঠিক কোন পথে হাঁটছি সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তনি। দর্শক, আজকের RICL দেশ সাম্প্রতিকে আমরা আলোচনা করতে চাই নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনা নিয়ে, এবং বছরের প্রথম দিনের এই আয়োজনে আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ডক্টর জাহিদুর রহমান, 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বাঁক ছিল। যেই গণ অভ্যুত্থান আমরা দেখেছি কিংবা ক্ষমতাসীনদের প্রতি মানুষের যে সীমাহীন ক্ষোভ আমরা দেখেছি, সেখানে পুরো বাংলাদেশের এক হওয়া আমরা দেখতে পেয়েছি। সেই সীমাহীন ক্ষোভ থেকে নিশ্চয়ই আমরা বেরিয়ে আসতেছি। সেটি হয়তো আমাদের প্রথম প্রত্যাশা থাকবে যে আমরা এই ধরনের ঘটনা হয়তো আর ভবিষ্যতে দেখতে চাই না। 2025 সালে এসে দাঁড়িয়ে কি আমরা সেটি প্রত্যাশা করতে পারি এবং পারি না? আর এই যে আমরা সফল হলাম, মানে 2025 সাল শুরু হলো, এটা এক্সপেক্ট করি। আমরা প্রায় বলি না যে বাঙালি জাতি বারবার প্রমাণ করেছে, এভাবে বলি আমরা, কিন্তু এই বাঙালি জাতি কথাটার মধ্যে একটা প্রবলেম আছে, কারণ আমরা এতে অন্যদেরকে আদার করে দেয়। আমাদের এখানে বাঙালি ছাড়া অন্যান্য অনেক জাতিগোষ্ঠী আছে। আমরা এভাবে যদি বলি যে আমাদের এই রাষ্ট্রের নাগরিকরা বারবার প্রমাণ করেছেন তারা বীরের জাতি, বীর। কিন্তু একটা রাষ্ট্র বারবার এই বীরত্ব দেওয়া কিন্তু ভালো কথা না, বীরত্ব দেখানো। আপনাকে বারবার যদি ফাইট করতে হয় ডেমোক্রেসির জন্য, তার মানে আসলে আপনি গণতন্ত্র হিসেবে গড়েই ওঠেন নাই। আপনার এক ধরনের লড়াই হবে, সেটা নির্বাচনের লড়াই, আপনার ম্যানিফেস্টোর লড়াই, নীতি আদর্শের লড়াই, আপনি মানুষের জন্য কি করবেন সেই লড়াইগুলো আছে, তর্ক বিতর্কের লড়াই। যে গায়ের জোরে ক্ষমতা ধরে রাখা, আবার গায়ের জোরে সেই ক্ষমতাকে সরিয়ে ফেলার যে চেষ্টা, এটা যেন আর না হয়, এটা হলো সবচেয়ে জরুরি কথা। আমরা ভবিষ্যৎ বাংলাদেশের আগামী বহু সময়ের মধ্যে যাতে এই লড়াইটা করতে না হয়। পৃথিবীতে বহু দেশ আছে যাদের দীর্ঘকালীন, আমাদের পাশেই আছে, আমরা ভারতের কথা বলতে পারি, যেখানে এরকম দাঁড়ায়নি যে সারা দেশ একত্র হয়ে একটা সরকারকে নামিয়ে ফেলার চেষ্টা করছে। সরকারের বিরুদ্ধে টাফ কোনো ইস্যুতে টাফ প্রতিবাদ হচ্ছে। মানে আমি মনে করতে পারি এই 1-1.5 বছরের মধ্যেই এটা হয়েছে। দিল্লিতে কৃষকরা চারদিক থেকে এসে কৃষি আইন বাতিলের বিরুদ্ধে প্রটেস্ট করেছে, ম্যাসিভ মুভমেন্ট ছিল, মানুষ মারা গেছে, কিন্তু এটা ছিল না যে তোমাকে গদি থেকে বা ক্ষমতা থেকে চলে যেতে হবে। সো ওখানে আনইন্টারাপ্টেড 75 বছরের বেশি সময় ধরে কাজ করছে। সো আমরাও চাই ভবিষ্যৎ বাংলাদেশটা এরকম হয়ে উঠুক। এখন হবে কি হবে না এটা এই মুহূর্তে বলা খুব কঠিন, কারণ খুবই ভলেটাইল একটা সিচুয়েশন এখন আছে, নানান রকম, মানে আমার এই ধরনের সিচুয়েশন একটা সম্ভাবনাও তৈরি করে, আবার একটা কেওসেরও সম্ভাবনা তৈরি করে, যেটা খুবই ভয়ঙ্কর। সাম্প্রতিক সময় সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর এই সম্ভাবনা তৈরি হয়েছে যে সিরিয়া একটা মোটামুটি স্টেবল কান্ট্রিতে পরিণত হবে। আবার উল্টো, যারা সবাই একসাথে বাশারের বিরুদ্ধে ফাইট করেছিল, তারা এখন আবার যদি পরস্পরের বিরুদ্ধে বন্দুক ধরতে শুরু করে, সবার হাতে কিন্তু অস্ত্র আছে সেখানে, মানে গৃহযুদ্ধ চলছিল, তাহলে এটা আবার আনরেস্টে যাবে। সম্ভাবনা যেমন আছে, শঙ্কাও আছে, কারণ আমাদের মধ্যে যারা শেখ হাসিনার এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের মধ্যেও আমরা তর্ক বিতর্ক স্বাস্থ্যকর, কিন্তু আমরা নানান রকম আক্রমণাত্মক ভাষা ব্যবহার এবং পরস্পরের দিকে মুখোমুখি ধেয়ে আসা, একজন একজনকে আদার করার চেষ্টা করে, যেগুলো শেখ হাসিনা করতেন, একজন একজনকে ট্যাগ করার চেষ্টা, মানে ট্যাগ পাল্টেছে। আগে যেমন জামাত ট্যাগ দিত, জঙ্গি ট্যাগ দিয়ে আপনি যে কেউ যাকে উঠতে পারেন, এখন ভারতের দালাল, ফ্যাসিস্টের দালাল, শেখ হাসিনার দালাল, একজন একজনকে ট্যাগ দিচ্ছেন যে কোনো কিছুর ক্ষেত্রে। আমি এখানে একজন খুবই রেসপেক্টেড মানুষ আছেন, তিনি যে পত্রিকায় আছেন প্রথম আলো, মানে আপনি প্রথম আলোর রাইটের পক্ষে যদি কথা বলেন, আপনি দালাল হয়ে গেলেন এবং আপনি জাতির শত্রু। এই যে একই, এটা একটা ফ্যাসিস্ট চর্চা, যেটা শেখ হাসিনার সময় হয়েছে। আবার আপনার পক্ষে না থাকলেও আপনি ফ্যাসিস্ট, আপনার বিপক্ষে চলে গেলেও এক ধরনের সমস্যা। চারিদিকে আসলে নানান রকম সমস্যা সৃষ্টি করারও কি কেউ চেষ্টা করছে? নিশ্চয়ই চেষ্টা করছে, কিন্তু একটা কথা ইম্পর্টেন্ট, যে সৃষ্টি করার চেষ্টা তখন সফল হয় যখন আমাদের সৃষ্টি করার মানসিকতা থাকে। আমরা এই ব্যাপারটা বুঝতে পারতে হবে। আমাদের এই যে বিভেদ, এই বিভেদের বীজ আছে, এবং কেউ দেশের এবং বিদেশের এইটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আবারও বলছি, মতাদর্শিক ডিবেট থাকবে। আমরা এই রাষ্ট্রকে কেমন দেখতে চাই, শেখ হাসিনা চলে যাওয়ার
হওয়ার পর তো আমাদের এটা নিয়ে ভিন্ন ভিন্ন বয়ান মাঠে আসবে, কিন্তু গণতন্ত্র মানে হচ্ছে তর্ক বিতর্ক। আপনি আপনার আবার অনেকে ভুল পাল্টাচ্ছেন কিনা ডাক্তার জাহিদুর রহমান, সেই শঙ্কাটাও আসলে আমরা করতে পারি, সেরকমও তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি ওই জায়গাটা একটু কমপ্লিট করি। আপনার যদি কারো কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, আপনি বিতর্ক করুন, তর্ক করুন, আপনারটাকে এস্টাবলিশ করার চেষ্টা করুন, এন্ড লেট দ্য পিপল ডিসাইড। আপনি গায়ের জোরে বলছেন ওটা বন্ধ করে দিতে হবে, ওটাকে শেষ করে দিতে হবে, এটা না হলে আপনি জাতির শত্রু হয়ে গেলেন, এগুলো হচ্ছে আসলে সেই স্বৈরাচারের। অর্থাৎ সেই যে ট্যাগিং এর যে বিষয়টি, সোহরাব হাসান, ট্যাগিং থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারছি না। ক্ষমতাসীনদের প্রতি তো মানুষের সীমাহীন ক্ষোভ ছিল এবং সেটিরই ফলাফল আমরা দেখেছি 2024-এ। যেই শঙ্কার কথা আমরা বলছি, কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই ধরনের দ্বন্দ্ব আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তটাতে, সেই সাথে শুধু রাজনৈতিক দল নয়, অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল, সেই সাথে যারা এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, তাদের প্রত্যেকের মাঝে এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে। সেই শঙ্কা আরও বাড়ছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং বন্ধু ডক্টর জাহিদুর রহমানকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে একটা রাষ্ট্র কখন তৈরি হয়? রাষ্ট্র তৈরি হয় ওই রাষ্ট্রের মানুষগুলো যখন ঠিক করে যে আমরা একটা রাষ্ট্র তৈরি করব। তা বাংলাদেশের জন্ম থেকে এই সমস্যাটি ছিল। যদিও আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের জীবন উৎসর্গের মধ্য দিয়ে এই রাষ্ট্র পেয়েছি, কিন্তু রাষ্ট্রের যারা দায়িত্বে ছিলেন তারা রাষ্ট্রটি একসঙ্গে সবাই মিলে চলতে রাজি হননি, চলতে চাননি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রটা কার? রাষ্ট্রটা যদি জনগণের হয়, তো জনগণের বৃহৎ অংশের কথা কে বলছে? আমরা তো ভদ্রলোকদের কথা বলছি, যেহেতু আমরা ভদ্রলোক, আমরা সুবিধাভোগীদের কথা বলছি, তাদের পক্ষে থাকছি। গণতন্ত্র, মানবাধিকার, এইসব কার? যদি সবারও সার্বজনীন মানবাধিকার তো সবার জন্য নিশ্চিত হওয়ার কথা, কিন্তু সেটা তো হয়নি, বিশ্বেও হয়নি, বাংলাদেশেও হয়নি। সুতরাং আমরা যারা রাষ্ট্রের মালিক মোক্তার হয়ে বসে আছি, তারা কিভাবে চায়? তারা সবসময় একটা গোত্র দ্বন্দ্বে মানে লিপ্ত থাকতে চায়। অর্থাৎ আমার গোত্রই হচ্ছে এই রাষ্ট্র পরিচালনা করবে, অমুক গোত্রে আমার বাইরে যারা আছে তাদেরকে আমি জায়গা দিতে চাই না। এটি স্বাধীনতার পর থেকে বা তারও অনেক আগে থেকে সবাই আসলে নিজের স্বার্থই চিন্তা করে গেছেন সব সময়। যে রাষ্ট্রের মানুষকে 70 বছর ধরে রাস্তায় থাকতে হয়, সেই রাষ্ট্রের উন্নতি আশা করা যায় না। যে রাষ্ট্রে গণতন্ত্র থাকে সেই রাষ্ট্রে গণ অভ্যুত্থান হয় না। মানে গণ অভ্যুত্থানের প্রথম শর্তই হচ্ছে যে এখানে গণতন্ত্র নাই। তো সুতরাং ডক্টর জাহিদ যে কথাটি বলছেন যে আমরা গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ যদি আমরা গণতান্ত্রিক যে রীতিনীতি, যে পদ্ধতি, ভোট একটা গণতন্ত্রের উপাদান, অবশ্য পালনীয় উপাদান, কিন্তু এটি একমাত্র না। অনেকেই তো তত্ত্বাবধায়ক সরকারের খুবই মহিমা প্রচার করেন, অবশ্যই আমিও করি। প্রথম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কেন আসে? যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয় একটা ভালো নির্বাচন দিতে। তত্ত্বাবধায়ক সরকার মধ্য দিয়ে আমরা 4টি নির্বাচন পেলাম, কিন্তু 4টি গণতান্ত্রিক সংসদকে পেয়েছে, কার্যকর সংসদ পেয়েছে, পায়নি। ক্ষমতাসীনরা সবকিছু দখল করতে চেয়েছে, বিরোধী দল সবকিছু অপোজ করেছে, বিরোধিতা করেছে। তার মানে রাষ্ট্রের যে গণতন্ত্রের যে শর্তগুলো পালন করেনি, কেউ করেনি। মানে অন্তত রাষ্ট্র যারা পরিচালনা করেন আগামীতে করবেন কিনা সেটি নির্ভর করবে। না, শঙ্কা আছে এবং সেটা নির্ভর করবে এখন যারা এই রাষ্ট্রের মালিক মোক্তার হতে চান, এবং যারা পুরনো এবং নতুন উভয়ের ক্ষেত্রে। আর ভাষা সংস্কৃতি, আপনি অন্যের শুধু বিদ্বেষ দিয়ে তো গণতন্ত্র হয় না। সেই সংস্কৃতি থেকে আসলে বেরিয়ে আসা তো বাংলাদেশের জন্য মনে হচ্ছে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। যাদেরকে আসলে আমরা 36 জুলাই যদি আমি বলি, 2024-এ হয়তো আমরা 36 জুলাইটাকে সবচেয়ে বেশি স্মরণীয় করে রাখতে চাই। 36 জুলাই পর্যন্ত যারা আমরা একসাথে ছিলাম, পুরো বাংলাদেশ একসাথে ছিল, হঠাৎ করে এখন সেই ডিসেম্বর মাসে এসে তাদের মাঝে এত বিরোধ কেন বাড়ছে? সেটা যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে, প্রথম হচ্ছে যে 36 জুলাই পর্যন্ত যে আন্দোলন হয়েছে তার লক্ষ্য ছিল কি? স্বৈরাচারের পতন। স্বৈরাচারের পতন হয়েছে। পতন হওয়ার পর রাষ্ট্রটা কিভাবে চলবে, সেটি কার নিয়ন্ত্রণে থাকবে, এটি নিয়েই তো এখানে আমি একটু প্রশ্ন করতে চাই ডাক্তার জাহিদুর রহমান। এই যে কথাটি বলছেন সোহরাব হাসান, 36 জুলাই পর আসলে যে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, সেখানে কার আসলে ক্ষমতা বেশি থাকবে সেটি নিয়ে যখন প্রশ্ন উঠে, তখন এখন আসলে এই সময়টাতে এসে দাঁড়িয়ে আমরা কি দেখছি? সবার একটু পাওয়ার প্র্যাকটিসটা বেশি করবার চেষ্টা করছেন কি? একদম তাই, একদম তাই। আসলে শেখ হাসিনার পতন আসলে এক একজন এক এক কারণে চেয়েছে। আমি প্রায় বিখ্যাত একটা গল্প আছে সময়ের প্রয়োজনে, সেটাকে রেফার করি, জহির রায়হানের গল্প।
উনি যেহেতু যুদ্ধের পরপরই মারা গেছেন, তার মানে যুদ্ধের প্রেক্ষাপটে আমি এটাকে খুবই ইম্পর্টেন্ট একটা গল্প মনে করি। সেখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প পরিদর্শন করতে এসছেন কমান্ডার, সেক্টর কমান্ডার। তো অনেকে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু কমান্ডার যখন চলে যান, নিজেদের মধ্যে যখন আলাপ করেন, তখন এক একজন একদম ব্যক্তিগত কতগুলো কারণও আছে ওর মধ্যে। মানে দেশকে স্বাধীন করব, মুক্ত করব সবার উদ্দেশ্য না, পাড়ায় মাস্তান যে মাস্তানি করছে ও তাকে শাস্তি দিতে চায়, এরকমও কারণ কারো কারো মুখ থেকে বেরিয়ে আসে। যে কথাটা বলছিলাম, সো এই শেখ হাসিনা পতনের যে লড়াই, তার মধ্যে ধরুন পাড়ার একজন আওয়ামী ক্যাডার যার জীবন অতিষ্ঠ করছিল, সে খুব দোষে গেছে। একইভাবে রাজনৈতিক দল চেয়েছে ক্ষমতায় যেতে, যেটা বড় রাজনৈতিক দল, আরেকজন মনে করছে আমি এটা করবো, আরেকজন ইসলামী খেলাফত কায়েম করতে চাই, কেউ কেউ আছে আমি জিনিসপত্রের দামে মারা যাচ্ছি, আমি পাঙ্গাস মাছের কাঁটা কিনি। সবাই গেছে তাকে পতন করানোর জন্য। কিন্তু পরে যেটা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই যারা বিশেষ করে রাজনৈতিক মতাদর্শ ধারণ করেন, তাদের মধ্যে নানান রকম ইন্টারেস্ট তৈরি হয়েছে। এটাই যেমন তৈরি হচ্ছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন তারা এখন একটু বেশি পাওয়ার প্র্যাকটিস করছেন, সেরকম সমালোচনাও আমরা শুনতে পাচ্ছি। এবং এটাও এখানে একটা খুব খারাপ প্রবণতা আছে, যেটা আমি মনে করি ৭১ সালের মুক্তিযুদ্ধ নিশ্চিতভাবে আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ওনারাই কি সবকিছু করেছেন? এটা একটা জনযুদ্ধ ছিল। কিন্তু আমরা দেখবো ৭১ থেকে পরবর্তীতে হিস্ট্রিতে ক্রেডিট ক্লেম করার চেষ্টা হয়েছে যে না, আমরাই সবকিছু করেছি। ইভেন জনাব তাজউদ্দিন আহমেদকেও তার প্রাপ্য স্বীকৃতি তার দল ইতিহাস লেখার সময় দেননি, তার সন্তানরা এই অভিযোগ করেন। আমি অন্যদের কথা বাদই দিলাম। সো একই টেন্ডেন্সি এখন ক্রেডিট ক্লেম করছি যে না, আমি সবকিছু করে ফেলেছি। ফলে যেটা দাঁড়ালো, এটারও উদ্দেশ্য আছে, আপনি যেটা বললেন যে তারা প্রচুর পাওয়ার পেতে চাইছে, সেই জন্য তারা ক্লেম করছে যে আমরাই সব করছি, তোমরা আগে পারোনি। সো এই সবকিছু আসলে বিভেদ তৈরি করছে। অর্থাৎ যে ঐক্যের কথা আমরা বারবার বলছিলাম, যে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা আমরা বলছিলাম, সেই ঐক্য আসলে এখনো ঐক্য থেকে আমরা অনেকখানি দূরে আছি কিনা, সেই প্রশ্নটা আরো দিন দিন স্পষ্ট হচ্ছে কিনা। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দলের ঘোষণা হতে যাচ্ছে, সেই দল নিয়েও আসলে অনেক বেশি রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবার কোনো সম্ভাবনা আছে কি, এই প্রশ্ন তো নিব। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। আরআইসিএল দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরআইসিএল দেশ সাম্প্রতিক দেখছেন। সোহরাব হাসান, রাজনীতিতে দূরত্ব বাড়ছে, ঐক্য ধরে রাখাও এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে। সেই সাথে যদি আমি ঠিক গতকালকের দিকে একটু ফিরে তাকাই, ৩১শে ডিসেম্বর কি হতে যাচ্ছে, কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা সবাই বুঝতে পারছিল। নানানভাবে নানান রকম পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু নাগরিক সমাজ হয়তো বুঝে উঠতে পারছিল না কি হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে নাকি আসলে ছাত্রদের মধ্যে যারা সরকারের প্রতিনিধি হিসেবে আছেন তারা পদত্যাগ করতে যাচ্ছেন, অনেক ধরনের সমালোচনা চলেছে। সেই সাথে সংবিধান কবর দিতে চায় ছাত্ররা, সেই ধরনের আলোচনাও আছে। এই সব কিছুকে আপনি যৌক্তিক মনে করেন? না, যৌক্তিক অযৌক্তিক এটা তো মানে বিচারের আগে যে প্রশ্নটি করা উচিত, এই যে এত ঐক্যের ডাক, তার মানে আমরা ধরে নিতে হবে ঐক্য নেই, আমরা বিভেদের মধ্যে আছি। তাহলে প্রথম কর্তব্য হচ্ছে এই বিভেদটা কিভাবে দূর করা যাবে। বিভেদটা দূর করা যাবে প্রথমত হচ্ছে ছাত্রদের একটা দাবি, ধরে নিলাম যে সব ছাত্র মিলে একটা দাবিনামা বা তাদের আকাঙ্ক্ষা, যেটা ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিলেন, সেটি আছে। রাজনৈতিক দলগুলোর প্রতিটি দলের নিজস্ব গঠনতন্ত্র আছে, নিজস্ব কর্মসূচি আছে, পরিকল্পনা আছে। সুতরাং এটি কিভাবে সমন্বয় করা যাবে। আর অন্তর্বর্তী সরকার তার যে এজেন্ডা যদি বলি, সেটা হচ্ছে রাষ্ট্রের যে রূপান্তর, অর্থাৎ রাষ্ট্র যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রত্যাবর্তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন করা দরকার, কিছু সংস্কার করা দরকার। এজন্য অনেকগুলো সংস্কার কমিশনও করা হয়েছে। কমিশনগুলো রিপোর্ট দিবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই, অন্তত প্রথম দিকে 6টি কমিশন, এবং ডক্টর জাহিদুর রহমানও একটি কমিশনের সদস্য, মাননীয় সদস্য। আর সুতরাং তারা একটা কমিশন দিল। পরে এই কমিশনের যেটি প্রধান উপদেষ্টার ভাষণে কিন্তু এটি বলেছেন যে পরিবর্তন করার সুযোগ আছে, এটা নিয়ে আলোচনা না, এটি নিয়ে আলোচনা হবে, এরপর জাতীয় ঐকমত্য তৈরির একটা চেষ্টা থাকবে, এবং সেখানে ঐকমত্য কমিশনও গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেখানে ছাত্ররা হঠাৎ যে এই কেন তারা এই করলেন, হ্যাঁ তাদেরও হয়তো ভয়। একটা বলা হয় যে তারা যে একটা অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থানের বৈধতা তারা চায়, আইনি বৈধতা। তো সেটি যে কোনো সরকার, যে কোনো ভোটের নির্বাচিত সরকার, যে কোনো অনির্বাচিত সরকারের এরকম একটি বৈধতা প্রয়োজন। সেটি সামরিক আইন দ্বারা সামরিক বাহিনী করুক, অসামরিক বাহিনী করুক, সেটি পরবর্তীকালে নির্বাচিত যে যারা প্রতিনিধি তারা করবেন। আর অনেকগুলো বিষয়ে যে আলোচনা আছে রাজনৈতিক মঞ্চে,
সেটা হচ্ছে যে আগামী এই যে সংবিধান পরিবর্তন, যেটি আপনি ৭২-এর সংবিধানের খবর দেওয়া বললেন, সেটা সংশোধন হবে না, সংস্কার হবে না, পুনর্লেখন হবে না, এই সংবিধান পুরো ছুঁড়ে ফেলে নতুন সংবিধান হবে, এটি ঠিক কে করতে পারবে? জনগণ করবে। জনগণের প্রতিনিধি কে? এখন কিন্তু জনগণের প্রতিনিধি নেই। তো জনগণের প্রতিনিধি নির্বাচন করার জন্য, জনগণের প্রতিনিধি বাছাই করার জন্য তো একটা নির্বাচন দরকার হবে। এখন ছাত্র নেতাদের মধ্য থেকে গণপরিষদের দাবি করা হয়েছে, যদি আমরা নতুন সংবিধান চাই গণপরিষদ গঠন করতে হবে, তাদের দায়িত্ব থাকবে সংবিধান রচনা করা, এবং পরবর্তীকালে সেই পরিষদ 5 বছরের জন্য সংসদ হিসেবে, জাতীয় সংসদ হিসেবেও বহাল থাকতে পারে। এটি একটি ধারণা। আরেকটি ধারণা হচ্ছে যে এই সরকারের একটি সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য যতটুকু সংস্কার দরকার সেটুকু এই সরকার করে, বাকিটা নির্বাচিত অনেক বিতর্ক আছে। আর একটা জাহিদুর রহমান, এই যে আসলে আমরা বলছি অনেক ধরনের ঐক্যের কথা বলছি, সমন্বয়ের কথা বলছি, কিন্তু সরকারের কথাও যদি আমি বলি, তারা একবার বলেছেন তারা এই ধরনের কোনো কর্মসূচির সাথে নেই, আবার বলছেন যে তারাই আসলে এই ঘোষণা করতে চান। সমন্বয়কদের মাঝেও আমরা দেখছি এক ধরনের দূরত্ব বাড়ছে। তার মানে কি সমন্বয়কদের সমন্বয়হীনতা বাড়ছে? সরকার বলেছিলেন যে ছাত্রদের ঘোষণার সাথে তারা নেই এবং এর পরবর্তীতে তারা নিজেরা করবেন বলে ঘোষণা দিয়েছেন। এটা একটা সব বিবেচনা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। প্রথমত একটা কথা বলে রাখা ভালো, 24-এর যে গণঅভ্যুত্থান, বাংলাদেশের মাটিতে আর কোনো গণঅভ্যুত্থান হয়েছে বলে আমি মনে করি না। 90 সালে, আমরা অনেক ছোট ছিলাম, সৌরভ ভাইদের এগুলো আরো ভালো মনে থাকার কথা, পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দিয়েছে এবং মানুষ মূলত শেষ পর্যায়ে গিয়ে যখন প্রায় বিজয় নিশ্চিত সেরকম নেই। আমি যতদূর শুনেছি, আমি ঢাকায়ও থাকতাম না, ফলে আমি এই ব্যাপারটা খুব ভালো মনে করতে পারবো না। হ্যাঁ, এই পরিসরে হয়, এই পরিসরে মানে এখানে জনগণ শুরু থেকে এবং দ্য ইন্টেন্সিটি, আপনি যে বল প্রয়োগ যে পরিমাণ হয়েছে এটা তো কল্পনাই করা যায় না। এর সাথে পুরো ওই লাস্ট মুভমেন্টে, যখন মুভমেন্টটা হচ্ছে ওই মুভমেন্টে কয়জন মারা গেছে গুলিতে, আর এখানে কি হয়েছে। সো জনমানুষের যে মানে অসাধারণ একটা মুভমেন্ট, এটাকে আমাদের একটা প্রক্লেমেশনের মধ্যে আনা উচিত এবং এর মধ্যে নিশ্চিতভাবে 90ও একটা ল্যান্ডমার্ক, কারণ আমাদের স্বাধীনতার পর। কিন্তু একটা বাজে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে কারণ আমরা জানি এই মুভমেন্টে সব দল মতের মানুষ ছিলেন। তারা কেউ বলার চেষ্টা করছেন 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে এর ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি হওয়ার রসদ আছে, যেটা আমরা অত্যন্ত স্ট্রংলি কন্ডেম করি। আমাদের 71-কে ভিত্তি ধরেই সব করতে হবে এবং 24 আসলে কার্যত 71-এর একটা কন্টিনিউয়েশন। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু আবার 71-কে ভুলে যাওয়াও তো আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। সংবিধানকে কবর দিয়ে দিব, এই ধরনের শব্দ ব্যবহার করা থেকেও তো একটু বেরিয়ে আসতে হবে। ইম্পসিবল, কিন্তু প্রক্লেমেশনেও কেউ এটাকে চাইছেন এটাকে ওভারশ্যাডো করতে। কারণ 71 কেউ গর্ব নিয়ে বলেন, 71 তো কারো লজ্জার ইতিহাসও, তাই না? সুতরাং তারা চাইবেন এটাকে যত সরিয়ে রাখা যায়। সো প্রক্লেমেশন সরকার করছে, দ্যাটস ফাইন। কিন্তু যে কথাটা বলা জরুরি, সৌরভ ভাই খুব রাইটলি বলছেন যে সবকিছু করছেন ওনারা হঠাৎ করে নিজেরা একটা প্রক্লেমেশন ঘোষণা করে দেবেন, যেটা বিভেদ আরো বাড়াতে পারতো। এক হলো তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনের, আপনি তো এটা করা ঠিক হয় না। রাজনৈতিক দলগুলোর সাথে আসলে এই ছাত্রদের এক ধরনের বড় ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। আপনি নিজেও বলছিলেন তাদের কথাবার্তা এখন বিতর্কের পর্যায়ে চলে না গিয়ে আসলে এক ধরনের তর্কের সৃষ্টি করছে। সেখান থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসার উপায় কি, সেটি নিয়ে তাদের সাথে এক ধরনের বসবার বা সংলাপের কোনো সুযোগ সম্ভাবনা আছে কিনা? উচিত, তাদের সময়টা দেওয়া উচিত ছিল। যেমন এই যে এখন রিপোর্টগুলোর পর প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশন যেটা আছে, আমাদের 6 কমিশনের 6 চেয়ারম্যানে অত্যন্ত রেসপেক্টেড মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, তারা বসবেন, সেখানেই আলোচনাগুলো হোক, কতটুকু কথা হবে। কিন্তু আবার অন্তর্বর্তী সরকার আসলে ছাত্রদেরকেই সময় দিতে চাইছেন, তাদের যে রাজনৈতিক দল আসছে তাদেরকে সময় দেওয়ার কারণে চাইছেন দেখেই আসলে নির্বাচন খানিকটা বিলম্বিত হতে পারে, সেরকম শঙ্কাও আছে। সোহরাব হাসান, তার মানে কি রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকার ছাত্ররা মুখোমুখি অবস্থানে চলে আসবেন? বিষয়টা হচ্ছে যে গণতন্ত্র একটা আদর্শ, একটা ধারণা, একটা চিন্তা। এখন হচ্ছে গণতন্ত্রের চেয়েও যে গণতন্ত্র কিভাবে টেকসই হবে, গণতন্ত্র কিভাবে সংহত হবে, গণতন্ত্র কিভাবে মানুষের কল্যাণ করবে, তার চেয়েও হিসেব নিকেশটা বড় হয়ে গেছে। দেখুন, কে গণতন্ত্রের ভাগিদার হবে, কে গণতন্ত্র নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রণ নিয়েই কিন্তু এই ঝগড়া বিবাদ। ছাত্ররা মনে করে তারাই নিয়ন্ত্রণের হকদার, রাজনৈতিক দলগুলো মনে করে তারা হকদার। এখন এটির কে সিদ্ধান্ত নেবে? জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণের তাহলে জনগণের কাছে যেতে হবে, ভোট করতে হবে। এখন ছাত্ররা হতে পারে যে তারা নতুন বন্দোবস্ত চাচ্ছেন রাষ্ট্রের,
সেখানে তাদের যে কর্মসূচি, তাদের যে নীতি পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে, এবং সেক্ষেত্রে একটি দল থাকতে হবে। এটি কিন্তু জনগণের সাথেও তো তাদের এক ধরনের দূরত্ব অনেকটাই স্পষ্ট হচ্ছে, দৃশ্যমান হচ্ছে দিন দিন। না, এটিও আমি আমরা কিন্তু বলতে পারি না, এটি ধরেন আমার ধারণা নেই। কি আছে, জনগণ কি চায়, কাকে চায়, এটা কিন্তু আমরা বলতে পারি না। জনগণ চাইতেও পারে তাদের, কিন্তু তাহলে তারা তো জনগণের কাছে যাবে, তারা অন্যকে প্রতিপক্ষ করার কোনো প্রয়োজন নেই। যে সক্রিয় যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের কর্মসূচি নিয়ে যাবে। এখানে সংশয়ের যেটা কারণ আছে, যেটা ডক্টর জাহিদ বললেন, সেটি হচ্ছে যারা ৭১কে মুছে ফেলতে চায় তাদের কেউ কেউ এই ছাত্র নেতাদের উপর ভর করছে, এটি প্রতীয়মান হচ্ছে, এবং তারা প্রকাশ্যে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। সেটা কিন্তু ভয়ের কারণ, যে কারণে বিএনপিকে বলতে হচ্ছে যে রক্তের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে এভাবে মুছে ফেলা যায় না। অবশ্যই 72-এর সংবিধান একেবারে ত্রুটিহীন নয়, এর মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, এর মধ্যে কর্তৃত্ববাদী প্রবণতা আছে, 70 ধারা আছে। এই সংবিধান দিয়ে ৪র্থ সংশোধনী হয়েছে, একদলীয় শাসন হয়েছে। এই সংবিধান নিয়ে ব্যক্তির প্রয়োজনে সংবিধান বারবার সংশোধন হয়েছে, কিন্তু যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে একটা ভিত্তি তো থাকতে হবে। এখন কেউ যদি 47কে ভিত্তি ধরে তাহলে তো ৭১ থাকে না। এখন কেউ যদি 24-এর আগে সবকিছু মুছে ফেলতে চায় তাহলেও ৭১ থাকে না। তো আমার মনে হচ্ছে সবাইকে ৭১কে ভিত্তি ধরতে হবে। ৭১-এর পর 24 আসলো কেন, 90 আসলো কেন? ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই। নিশ্চয়ই। আবার প্রধান শক্তিগুলো আমি যদি বলি, বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের এক ধরনের জটিল টানাপোড়েন চলছে সম্পর্ক ঘিরে। সেখানে নতুন অংশীদারিত্বের উদ্ভব হওয়ারও তো এক ধরনের সম্ভাবনা আছে, এবং নতুনত্ব বাংলাদেশ হয়তো দেখতেও চায় এই মুহূর্তে। সেই সময়টুকুও তো আমাদের দেওয়ার প্রয়োজন আছে, সেটি কি আমরা যথেষ্টভাবে দিচ্ছি? সময় আসলে যথেষ্টভাবে, এই নির্বাচনেই সবকিছু, একটা নতুন রাজনৈতিক শক্তি আসা একটা না, একাধিক আসা। যত ভালো ভালো রাজনৈতিক শক্তি, আমি এটাকে রাজনৈতিক শক্তি হতে হবে, যত বেশি আসবে তত ভালো। কারণ আমরা জনগণ তো দিনের শেষে, আমরা কিভাবে আসলে ভালো থাকবো যখন রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে কম্পিট করবে ক্ষমতায় যাওয়ার জন্য। সে তখন আপনাকে আমাকে সন্তুষ্ট করতে চাইবে, সে আপনার আমার মানবাধিকার দেবে, মত প্রকাশের স্বাধীনতা দেবে, আমার সোশ্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করবে, আমার শিক্ষা স্বাস্থ্য দেবে, আমার সামাজিক নিরাপত্তা দেবে, আমার আইন শৃঙ্খলা ভালো করবে, ঘুষ কমাবে, দুর্নীতি কমাবে, এই তো অর্থনীতি ভালো করবে। সো যত বেশি হয় তত ভালো। কিন্তু জরুরি কথাটা হচ্ছে 1 বছর না 2 বছরও যদি সামনে সময় পাওয়া যায়, একটা নতুন দল কি 2 বছরে অতটা প্রস্তুত হওয়া সম্ভব যিনি ক্ষমতায় চলে যাবেন? উত্তর হচ্ছে না। সুতরাং যারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, ছাত্ররা করবেন, অলরেডি ঘোষণা করেছেন, আমি খুবই সাধুবাদ জানাই। কিন্তু জানতে হবে রাজনীতির পথটা অত্যন্ত দীর্ঘ এবং সংগ্রাম মুখর। সো তাদেরকে লম্বা রেসের ঘোড়া হতে হবে। তারা এখন আসুন, এই নির্বাচনে তারা মোটামুটি একটা ফল করুন, আস্তে আস্তে ধাপে ধাপে আগান, সঠিক রাজনীতির পথে যদি থাকেন তারা, এবং বাংলাদেশে গণতান্ত্রিক ধারা, অন্তত নির্বাচনটা যদি ঠিক থাকে, কোন একদিন তারা। এবং সেই ক্ষেত্রে আসলে স্বচ্ছতার যে জায়গাটি থেকে আমরা অনেক দূরে সরে গেছি সোহরাব হাসান, সেই স্বচ্ছতাটাও আমাদের নিশ্চিত করতে হবে, সেই জবাবদিহিতার জায়গাটাও নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আসলে ছাত্ররা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে যখন আমাদের জবাবদিহিতার প্রশ্ন আসে, সেখানেও কি আমরা একটু পিছিয়ে আছি? আমরা কি জবাবদিহিতা আদৌ নিশ্চিত করতে পারছি, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও কি পেরেছি কিনা? সেই প্রশ্ন তো এসেছি। অন্তর্বর্তী সরকার 8 আগস্ট যখন এই সরকার গঠিত হয়, তখন দেশের পুরো মানুষের তাদের প্রতি সমর্থন ছিল, আস্থা ছিল। কিন্তু এখন কি সেটি আছে? বিশেষ করে সাধারণ মানুষের, যাদের রাজনীতির হিসেব নিকেশ নেই, যাদের দলীয় হিসেব নিকেশ নেই, তারা চায় সুযোগ পেলে 5 বছর পর একটি ভোট দিয়ে তার পছন্দের সরকার গঠন করতে। এর বাইরে রাষ্ট্রের সাথে তার সম্পর্ক খুব বেশি না, এবং চায় নিত্যপণ্যের দাম কমুক, কৃষক যে পণ্য উৎপাদন করে তার ভালো দাম পাক, এবং ব্যবসায়ীরা সমাজের যারা ধনিক গোষ্ঠী তাদের লুটপাটটা বন্ধ হোক। তারা লুটপাটের অনেকগুলো হাতিয়ার, একটা হাতিয়ার হয়তো আমরা যদি ধরে নেই যে একটা হাতিয়ার চলে গেছে, রাজনৈতিক হাতিয়ারটা, যাদের উপর ভর করে তারা লুটপাট করেছে। কিন্তু অন্য হাতিয়ারগুলো তো রয়েছে, জনপ্রশাসন আছে, পুলিশ আছে, রাষ্ট্রের অন্য কাঠামো আছে। তো সুতরাং এই যে আমরা সংস্কারের কথা বলছি, এতগুলো সংস্কার কমিশন করেছি, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সংস্কার হয়নি, কোনো সংস্কার কমিশন করা হয়নি। যে লুটেরা অর্থনীতি বিদ্যমান আছে, এই লুটেরা অর্থনীতি বিদ্যমান থাকলে কারো পক্ষে
সুশাসন দেওয়া সম্ভব না, সাম্য দেওয়া সম্ভব না, মানবিক মর্যাদা দেওয়া সম্ভব না। কারণ তার মৌলিক মানুষের যে ন্যূনতম মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, সেটি এখন আমরা নিশ্চিত করতে পারছি না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এই 5টি মৌলিক দাবি যদি পূরণ না করতে পারে তাহলে কিসের গণতন্ত্র, কিসের সুশাসন? কিন্তু এরপর আসলে গণতান্ত্রিক পথে তো আমাদের হাঁটা শুরু করতে হবে এবং 2025 সাল আসলে নির্বাচনের বছর হবে কিনা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র নিশ্চয়ই সেই সমীকরণটাও বেশ জটিল হয়ে উঠছে। আমরা যদি শুধু একটি সংসদ গঠন করার জন্য, একটি মন্ত্রিসভা গঠন করার জন্য গণতন্ত্র চাই, সেই গণতন্ত্র কিন্তু সেই গণতন্ত্র হবে ক্ষুদ্র একটি গোষ্ঠীর গণতন্ত্র। আর যদি জনমানুষের গণতন্ত্র চাই, যে জনমানুষ 5 আগস্টের অভ্যুত্থানে সক্রিয় অংশ নিয়েছে, তাদের সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিন্তু যে নির্বাচনের কথা আমরা বলছি, যে গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে যেতে চাই, 2025 আদৌ আসলে সেই নির্বাচনের বছর হতে যাচ্ছে কিনা এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমরা অনেক বছর পর দেখতে পারবো কিনা, সেটিও একটি বড় প্রশ্ন। উত্তর নিব RSL দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। RSL দেশ সাম্প্রতিক দেখছেন। ডক্টর জাহিদুর রহমান, 2025 নির্বাচনের বছর হতে যাচ্ছে কিনা সেটি নিয়ে যেমন একটি প্রশ্ন আছে, তেমনি অংশগ্রহণমূলক নির্বাচন, যেটি হয়তো দীর্ঘদিন আমরা বাংলাদেশে দেখিনি কিংবা আমরা ভুলেই গেছি যে আসলে দলগুলোর মাঝে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হয়। যদিও কার্যত এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় দল বিএনপি, তাদেরকে সেইভাবে ফাইট দেওয়ার মতন কোনো বড় রাজনৈতিক দলকে আপনি আছে মনে করছেন সামনে নির্বাচনে? আমি আপাতত দেখছি না। আর 25 নির্বাচনের বছর হবে কিনা আমার ধারণা হবে এটা অন্য কারণে। যেমন ধরুন, আমাদের প্রধান উপদেষ্টার সর্বশেষ ভাষণ অনুযায়ী 25 হতেও পারে, কারণ উনি বলেছেন খুব বেশি সংস্কারে যদি দলগুলো রাজি না হয় 25-এর মধ্যে নির্বাচন হবে, আর যদি কিছু সংস্কার করতে রাজি হয় তাহলে আরো 6 মাস, 26 সালের মাঝামাঝি পর্যন্ত। কিন্তু 25-এ নির্বাচন হবে বলে আমি ধারণা করি কারণ অর্থনীতি কিন্তু ভালো চলছে না, সত্যি বলতে খুব খারাপ চলছে। এটা দুটো কারণে। একটা হচ্ছে যে অসীম লুটপাট এবং টাকা পাচার হয়েছে গত 15 বছরে। শেখ হাসিনা শেষ 2 বছর বা তার চেয়ে একটু বেশি সময় আমরা খুবই ইকোনমিক ক্রাইসিস দেখেছি। সেটাই সরকার অনেকটুকু চেষ্টা করে যথেষ্ট ভালো অবস্থায় ধরে রাখতে পেরেছে। কিন্তু এই সরকার একটা ঝুঁকি আছে, সেটা হলো এই ধরনের সরকার যেটা আসলে খুব লম্বা সময়ের জন্য থাকে না, তার সময় অর্থনীতি স্লথ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কারণ মানুষ ইনভেস্ট করে না, ব্যবসায়ীরা, শিল্পপতিরা তারা মনে করেন যে সামনে যে দীর্ঘমেয়াদী সরকার আসবে, আমরা তখন সেই সরকারের সাথে কিভাবে ব্যবস্থা, তাদের বন্দোবস্ত করে ব্যবসা করবেন সেটা তারা ঠিক করেন। ফলে কিন্তু ইনভেস্টমেন্ট কমে গেছে, বেকারত্ব বাড়ছে, অর্থনীতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে তার গ্রোথের পার্সপেক্টিভে। সো সরকার, আমি ধারণা করি যে এই অবস্থাটাকে ট্যাকেল করা কঠিন হবে। আপনি ইন্ডিকেটর আছে, আপনি খেয়াল করবেন রাস্তায় টিসিবি ট্রাক, যখনই আপনি রাস্তায় যান সামনে পড়লে খেয়াল করে লাইন দীর্ঘায়িত হচ্ছে। এবং পোশাক খেয়াল করবেন, আমি বহুদিন থেকে এটাকে দেশের একটা ইন্ডিকেটর মনে করি। আপনি দেখবেন বহু ক্ষেত্রে এমন পোশাক পরা মানুষ আছেন যাদের ওই ট্রাকে দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু দাঁড়াচ্ছেন তারা। সো এই পরিস্থিতিতে 25 হয়তো নির্বাচন দিতে হবে সরকারকে নিজ থেকেই। আর অংশগ্রহণমূলক তো আসলে এখানে একটা, এখন এই শব্দটা কিভাবে আমরা ডিফাইন করব সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে স্পষ্ট বিভক্তি আছে আমাদের সমাজেও। শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হলে নির্বাচনও হবে না, সেরকম আলাপ আলোচনা আছে। এখন সেটা একটু দেখার ব্যাপার আছে। কিন্তু যে নির্বাচন, এমনকি আওয়ামী লীগ আসলেও আমি মনে করি আপনি যেটা বলেছেন এটা আমাদের কাছে একটা ঝুঁকিও। আমরা চাই না কোনো একটা দল অকল্পনীয় রকম একতরফা ভাবে সুষ্ঠু নির্বাচনেও জিতুক। সো কিন্তু পরিস্থিতিটা এখন মোটামুটি সেই অবস্থা। আবার এই যে আসলে অকল্পনীয় ভাবে একটা দল একতরফা ভাবে জিততে যাচ্ছে, সোহরাব হাসান, বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারা আসলে অনেকটাই নিশ্চিত যে একটি নির্বাচন হলে যেহেতু তাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই, সে কারণেই তারা তাড়াহুড়ো করে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হয়ে গেলে তারা ক্ষমতায় আসতে পারবে, সেটি প্রত্যাশা করছে কি বিএনপির নিজের কল্যাণের জন্য? আমার মনে হয় উচিত যে তাদের ভোটারদের কাছে মার্জনা চাওয়া বা আবেদন করা যে তাদের যাতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা না দেয়। কারণ বাংলাদেশে যে সরকারগুলো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে বা ক্ষমতায় এসেছে, তারা সর্বনাশ করেছে নিজের এবং দেশের। ক্ষমতার ভারসাম্যটা খুব জরুরি। এবং অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা কেন দরকার? যে সমাজে বহু মত আছে, বহু পথ আছে, বহু দল আছে, তাদের সবার অংশগ্রহণ। আওয়ামী লীগের প্রশ্নটি আসছে এখন, এটি নিয়ে নানা রকম
বিএনপির এক ধরনের অবস্থান, জামাতের এক ধরনের অবস্থান, আবার জামাত ইসলাম প্রথম দিকে যে ধরনের যে সুরে কথা বলছিল আওয়ামী লীগ সম্পর্কে এখন কিন্তু সুর পাল্টেছে। আবার দীর্ঘ 25 বছরে তারা রাজনৈতিক মিত্র, তাদের মাঝে এক ধরনের আবার এই কথাও বৈরী আছে যে বিচার না হওয়া পর্যন্ত তারা করতে পারবে না। এখন কোনটা করতে পারবে না পারবে এটা কে ঠিক করবে? এখন অন্তর্বর্তী সরকার ঠিক করে দিল একটা, কিন্তু কেউ যদি না মানে, আবার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিল বা ছাত্র নেতাদের উপর ছেড়ে দিল, তারা সেটি মানে আমরা দেশটাকে গণতান্ত্রিকভাবে ধারায় নিয়ে যেতে চাই। কেন নিয়ে যেতে চাই? এই দেশের গণমানুষের তার স্বার্থ, তার কল্যাণ, তার অধিকার রক্ষা হবে। এখন সেটি করতে হলে যে ধরনের নির্বাচন সেটি প্রয়োজন, যে ধরনের সুশাসন প্রয়োজন, কিন্তু আমাদের তো কোনো ক্ষেত্রেই খুব পরিবর্তন কি লক্ষ্য করছি? জনপ্রশাসন দেখেন ভয়াবহ অবস্থা। একটা দুর্ঘটনা ঘটলো যে অগ্নিকাণ্ড, প্রথম তো আমরা এত কিছু শুনলাম যে লুজ কানেকশনের জন্য আগুন লেগে গেছে, না এটি প্রথম তো শুনলাম ভয়াবহ নাশকতা, নাশকতা যারা কি বলে ক্ষমতাচ্যুত হয়েছে তারা করেছে না বাইরে বা অন্য দেশ থেকে এসে করেছে, এটি পরে দেখলাম যে এটা দুর্ঘটনা। এই দুর্ঘটনাও তো শঙ্কার কারণ। এরকম একটি কি বলে দেশের জায়গায়, হ্যাঁ, কেপিআই এবং প্রশাসনের প্রাণকেন্দ্র, তার নিরাপত্তার ব্যবস্থা থাকবে না। এবং সেখানে একটা তো আমার একজন সাবেক বন্ধু মানে কর্মকর্তা, তিনি বলছেন যে এই কেনাকাটার জন্যে এই প্রতিটি সরকারি অফিসকে মানে অগ্নিখামার তৈরি করা হয়েছে। অগ্নিখামার মানে আগুন লাগলে যাতে ওটা ধুলির হয়ে যায়, মানে আগুনে ধূলিসাৎ হয়ে যায়। বিষয়টা হচ্ছে যে আমরা একসঙ্গে চলতে চাই কিনা। যদি চলতে চাই তাহলে কোনো সমস্যা নাই। এবং মানুষকে আমরা তো এও বলি কিন্তু সেই একসাথে চলার পথ আসলে ভিন্ন হয়ে যাচ্ছে কি, সেটি আমাদের সামনে না ভিন্ন হবে, ভিন্ন থাকবে, কিন্তু তারপরও যেমন সংসদে ডান থাকবে, বাম থাকবে, মধ্য থাকবে, কিন্তু আমরা একসঙ্গে সংসদে বসে কথা বলবো কিনা, সেই পরিস্থিতিটাই আমরা তৈরি করতে পারছি কিনা। জাহিদুর রহমান গণমানুষের স্বার্থের কথা বলছিলেন সোহরাব হাসান, এখন আসলে আমরা পুরো বাংলাদেশ জুড়ে আসলে যাদেরকে স্টেক হোল্ডার বলতে চাই, অর্থাৎ আমি যদি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন কিংবা রাজনৈতিক দলগুলো, তাদের কারো মনে আছে যে বাংলাদেশে গণমানুষ বলে কিছু আছে? আমি আশা করি তাদের এটা মনে আছে, কিন্তু যেটা হয়েছে আমি আবার এইখানে আমি কারণটা একটু খোঁজার চেষ্টা করি। সেটা হচ্ছে যে মানুষ যে আছে এটা মনে করার তো আমরা অনেকদিন মনে করি নাই, এবং ওই সমাজে আমরা বাস করেছি, ওই রাষ্ট্রে বাস করেছি। সৌরভ ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এটাই আসলে শেষ কথা। সেটা হলো গণতন্ত্র কিন্তু আসলে খালি একটা নির্বাচন বা একটা রাষ্ট্র, এটা একটা সংস্কৃতি, এটা সমাজে বিরাজ করে, এটা পরিবারেও বিরাজ করে। যখন একটা সোসাইটিতে, একটা স্টেটে স্বৈরাচার ক্ষমতায় থাকে, তখন সেটা সোসাইটিতেও ঢুকে পড়ে, সেটা ব্যক্তির মধ্যেও ঢুকে পড়ে, পরিবারে ঢুকে পড়ে, বেসরকারি প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে। ফলে এই যে জনগণ একটা ফ্যাক্টর, জনগণ আছে, তার দিকে তার ভাষা বোঝার চেষ্টা করা দরকার, এই চর্চাটাই আমাদের দীর্ঘদিন ছিল না। আমি এত হতাশ যে তাও না, কারণ এই ধরনের ঘটনার পর এটাই হবার কথা ছিল। কিন্তু একটা জিনিস জরুরি, আমরা যেন মত পার্থক্য, মতদ্বৈততা এবং সেটা নিয়ে বিতর্ককে শত্রুতায় না নিয়ে যাই। এখন আমাদের সংকট ওই জায়গাটায়, বাকি কোনো কিছু সংকট না। মানে আমাদের একমত হতে হবে কেন? ডেমোক্রেসি মানে একমত না হওয়া, এবং সেটা স্বাভাবিক। দলগুলো নির্বাচনে যায়, কে কি করবে, পরস্পরকে ওয়েলফেয়ার, ইডিওলজিক্যাল পয়েন্টে পরস্পরের সাথে বিতর্ক করে, অনেক সময় আক্রমণও করে, কিন্তু কখনো এটা হয় না যে শেষ পর্যন্ত আমরা একসাথে থাকবো না। একটা ছোট উদাহরণ দিই, বাংলাদেশ ইস্যুতে ভারত যা করছে আমরা স্ট্রংলি এটা অপোজ করছি, কিন্তু খেয়াল করেছেন যে বিভিন্ন দলকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে এই চিন্ময় এবং ইসকন ইস্যুতে যা করছে, তারা বলেছিল কেন্দ্রীয় সরকারের বিষয়, এটা পররাষ্ট্রনীতি, আমরা তাকে এই ব্যাপারে সমর্থন দিচ্ছি। অথচ আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের সাথে কি বিরাট ফাইট, আপনি যদি দেখেন যে কংগ্রেসের সাথে বিজেপির কি মারাত্মক ফাইট আছে, কিন্তু যখন কোনো ইস্যু আছে তারা যদি মনে করে তাদের স্টেটের, তাদের চাওয়াটা ভুল, দেশের স্বার্থে সবাইকে আসলে তাদের চাওয়াটা কিন্তু ভুল, ভারত বাংলাদেশের সাথে ভুল করছে, কিন্তু তারা মনে করছে যে এখানে তার সরকারকে সমর্থন দেওয়া দরকার, তারা কিন্তু সমর্থন দিচ্ছে, তারা সরকারকে পাল্টা আক্রমণ করছে না যে তুমি এটা করছো কেন। এইটুকু দরকার। অর্থাৎ গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে যেতে চাই এবং দেশের স্বার্থে আসলে আমরা ৩৬শে জুলাই ঠিক যেভাবে সবাই এক হয়েছিলাম ২০২৫ থেকে ঠিক সেভাবেই এক হতে চাই এবং নতুন সম্ভাবনার পথে হাঁটতে চাই। সোহরাব হাসান, ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সাম্প্রতিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।